অভিযোগ আছে পুলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার ১৭ বছরের শাসনামলে রাজনৈতিক প্রতিপক্ষ আন্দোলনকারী থেকে শুরু করে যেখানেই তার বিরুদ্ধাচরণ করেছেন তাকে মধ্যরাতে গ্রেপ্তার ও গুম করার মতো নেশায় মেতে উঠতেন। এমনকি ২০২৪ সালের আন্দোলনে ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া এবং পুলিশি নির্মমতাকে সমর্থন করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অতি উৎসাহী পুলিশ সদস্যরাও নির্দ্বিধায় সেই হুকুম তামিল করায় বাহিনীটিকে অনেকেই তখন পেটোয়া বাহিনী হিসেবে অভিহিত করতেন। সেই তকমা থেকেই পুলিশ বাহিনীকে বের করে এনে নিরপেক্ষ পেশাদারিত্ব জনবান্ধব বাহিনীতে রূপান্তর করতে চায় বর্তমান বিএনপি সরকার। দেশে আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে। পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীটিকে সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশের আচরণ দেখে মানুষ সরকারকে মূল্যায়ন করে জানিয়ে তিনি বলেছেন, আগামীতে পুলিশ কোনো দলের অনুগত হবে না, বরং প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। অথচ এই পুলিশ সপ্তাহ অনুষ্ঠানেই দলের অনুগত প্রমাণে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নিজেকে গর্ব ভরে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বলে পরিচয় দিয়ে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এই কারণে তাকে আওয়ামী লীগ সরকার চাকরিচ্যুত করা থেকে শুরু করে নানানভাবে হেনস্থা করলেও এখনো তিনি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হননি। তার এই বক্তব্য কি দলীয় আনুগত্য প্রকাশ করে না? এর উত্তর যদি হ্যাঁ হয়, তবে পুলিশ সরকার দলীয় বাহিনীর তকমা ঘোচাবে কি করে? এসব নিয়ে আলোচনায় আজ রাজ খান স্টুডিওতে আছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নূর খান লিটন, আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ। স্বাগত জানাচ্ছি আজকে রাজখানে। রেজাউল করিম সোহাগ, পুলিশ বাহিনী এবং যারা আসলে পুরো রাষ্ট্রের নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকার কথা, তারা হঠাৎ করে দলীয়করণ হয়ে যান এবং পেটোয়া বাহিনী শব্দটি আসলে এরকম একটি বাহিনীর নামের পাশে যখন আমরা দেখি তকমা হিসেবে ব্যবহার করা হয়, তখন আসলে এটি রাষ্ট্র নিরাপত্তা কিংবা আমাদের আসলে ঠিক পুলিশ বাহিনীর কাছ থেকে যে প্রত্যাশা, সেই জায়গাটিতে আমাদেরকে ঠিক কোথায় নিয়ে যায়? ওকে, ধন্যবাদ। যে আসলে আমাদের যেটা সবসময় আমরা যেটাতে ফোকাস করি, আপনি দেখবেন যে আমাদের যেমন একটা ক্রাইম পুরো পৃথিবীতে থাকেই এবং সেই ক্রাইমটা আমাদেরকে প্রিভেনশন করতে হয়, ডিটার করতে হয়। কিন্তু আমরা দেখি যে কখনো অনেকেই বলতে গিয়ে আমাদের সব কিছু শূন্যের কোটায় নিয়ে আসতে হবে, কিন্তু এটা আমাদের একটা বলবো যে এটা একটা ফলস একটা আইডিয়া। কখনো কোনো কিছু আসলে শূন্যের কোটায় নিয়ে আসা ইটস টু মাচ ডিফিকাল্ট, কিন্তু আমাদেরকে এগুলো প্রিভেনশন করতে হবে, ডিটার করতে হবে। এজন্যই কোনো একটা ক্রাইম, কোনো একটা ডিসঅর্ডার, একটা ভায়োলেশন, সেটা আসলে প্রতিরোধ করার জন্য আমাদের সবচেয়ে এখানে বেশি কাজ করে ল এনফোর্সমেন্ট এজেন্সি। সো এই জায়গা থেকে আমাদেরকে দেখতে হবে যে তারা এমনভাবে কাজগুলো করবে ল এনফোর্সমেন্ট এজেন্সি, যাতে করে তারা জনগণের জন্য কাজ করে, জনগণের ওয়েলফেয়ার নিশ্চিত করে এভাবে কাজ করতে হবে। কিন্তু আমরা কালের পরিক্রমায় দেখি যে অনেক সময় পুলিশ অনেক সময় স্বতঃপ্রণোদিত হয়ে অথবা কোনো ইনফ্লুয়েন্সের প্রভাবে পড়ে অনেক সময় বিভিন্ন কারণে আমরা দেখি যে তারা বিভিন্ন অ্যাঙ্গেলে তারা একটা আনুগত্য শো করে, যেটা আসলে পুলিশের যে একটা ভাবমূর্তি সেটা অনেক বেশি ক্ষুণ্ণ করে। রিসেন্টলি আমরা এরকম অনেক কিছু বক্তব্য দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখি যে এমন এমন স্টেটমেন্ট দেই যেখানে অ্যাজ এ সিটিজেন হিসেবে আমরা দেখি যে অনেকে বিব্রত বোধ করেন এবং অনেক সময় সরকারও বিব্রত বোধ করেন, কারণ এমন সময় এমন কিছু কথা চলে আসে যখন আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনীকে প্রো পিপল করার জন্য যখন আমরা সবাই একসাথে কাজ করতেছি, তখন অনেকেই এমন স্টেটমেন্ট দেই যেগুলো আসলে আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ আপনি দেখবেন পুরো বিশ্বের মধ্যে পুলিশ নিয়ে এখানে কাজ করতে হবে। পুলিশের কাজ এখানে অন্য কোনো বাহিনী করতে পারবে না, অন্য কোনো এজেন্সি এখানে কাজ করতে পারবে না। পুলিশের কাজ পুলিশকে করতে হবে। আমরা প্রিভিয়াসলি দেখছিলাম যখন পুলিশ একটু ডিসএম্পাওয়ার হয়েছিল, পুলিশ যখন মোরালিটি অনেক বেশি ব্যাকওয়ার্ডে চলে গিয়েছিল, তখন আমরা দেখতেছিলাম যে ডিসঅর্ডার, ভায়োলেশন, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ক্রিমিনাল গেংস এটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। এজন্যই পুরো বিশ্ব যেটা করে, পুলিশকে এমনভাবে তৈরি করতে হবে যাতে পিপলসদের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে। যেমন এরকম আমরা অনেক কিছু দেখতে পাই, যেমন চায়নার এক্সাম্পল দিতে পারি। চায়নাতে যেমন আপনার রেনমিন জিংস একটা টার্ম আছে, এখানে পিপলস ফ্রেন্ড, পুলিশ কীভাবে শো করতে হয়। আপনি ইন্ডিয়াতে দেখেন তারা এফওপি, ফ্রেন্ডস অফ দ্য পুলিশ ইউজ করে। তারপর জাপানে কুবান আমরা দেখতে পাই যেখানে তারা পুলিশ বক্স নামে আলাদা বিভিন্ন সিস্টেম তারা বের করে। অ্যাট দ্য সেম টাইম বেলজিয়াম, নর্থ আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, প্রত্যেকটা জায়গায় পুলিশ নিয়ে এমনভাবে কাজ করা হয় যেখানে আমরা দেখি যে
সবাই কিভাবে জনগণের কাছে পুলিশকে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টা অনেকভাবে আমরা কাজ করি। অ্যাট দ্য সেম টাইম গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা আপনি বললেন যে কিভাবে আসলে জনগণের কাছে পুলিশ যাবে, অর্থাৎ পুলিশ রাষ্ট্রের জন্য কাজ করে, রাষ্ট্রের যারা জনগণ আছে তাদের জন্য কাজ করে। তো একটা লম্বা সময় আমরা দেখলাম যে পুলিশ আসলে রাজনীতিকীকরণের মধ্যে দিয়ে চলে গেছে এবং রাজনৈতিক যে দলটি ক্ষমতায় থাকে দীর্ঘদিন পুলিশ তাদের হয়ে কাজ করলো। এটি আসলে মূল কারণ কিনা পুলিশের প্রতি এই অনাস্থাটা তৈরি হবার? না, এখানে অনেকগুলো আসলে ইনগ্রেডিয়েন্টস কাজ করে। আপনি দেখবেন যে অথচ সবচেয়ে বেশি সম্পর্ক ডেভেলপমেন্ট করা দরকার ছিল পুলিশের জনগণের সাথে, কিন্তু আমরা দেখি যে একটা গ্রুপ সে জনগণের সাথে সম্পর্ক ডেভেলপমেন্ট না করে অনেক সময় সরকারকে অন্ধ আনুগত্য করে, যার ফলশ্রুতিতে জনগণ যেভাবে একটা সেবা সিক করে দেশ থেকে, সেখান থেকে তারা বঞ্চিত হয়। এজন্য আমরা দেখি যে যেখানে আপনার ক্রাইম নিয়ন্ত্রণ করার কথা, যেখানে ডিসঅর্ডার নিয়ন্ত্রণ করার কথা, সেখানে আমরা দেখি যে পুলিশ একটা সময় সেগুলো নিয়ন্ত্রণ না করে অনেক সময় বিভিন্ন পলিটিক্যাল গ্রুপসের পারপাস তারা সার্ভ করার জন্য অনেক সময় উঠে পড়া লাগতো, যার ফলশ্রুতিতে আমাদের জনগণ বিভিন্ন জিনিস থেকে বঞ্চিত হতো। এখানে আবার অনেক লিমিটেশনস থেকে থাকে। যেমন আপনি দেখবেন যে আমাদের জনগণের তুলনায় যেভাবে পুলিশ থাকার কথা, যেমন আপনি দেখবেন যে প্রতি প্রায় 450 জন মানুষের বিপরীতে একজন করে পুলিশ থাকতে হয়। ঠিক সেখানে আমরা দেখি যে বাংলাদেশে প্রায় 800 মানুষের বিপরীতে একজন করে পুলিশ, প্রতি লাখে আমরা অনেক সময় দেখি যে 32 জন করে পুলিশ, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে প্রতি লাখে 129 জন করে পুলিশ। তাহলে এই যে আমাদের একটা রেশিওর একটা গ্যাপ থাকে, যেখানে পুলিশ অ্যান্ড পিপল একটা যে একটা অনুপাত থাকবে, সেখানে আমাদের বিষয়টা ঘাটতি আছে। এজন্যই আমরা যত সহজে জনগণকে আমাদের সার্ভিস দেওয়ার কথা, সেগুলো কিন্তু আমরা অনেক সময় দিতে পারি না, যার ফলশ্রুতিতে এই যে প্রপার জাস্টিসটা পাওয়া, একটা ক্রাইম কমিট হওয়ার পরে যেভাবে সুইফট রেসপন্স করার কথা, সেখানে আমরা পুলিশ থেকে খুব সহজে আমরা পাই না। এই জন্যই এই লিমিটেশনগুলোকে আমাদেরকে ফোকাস করতে হবে, যাতে করে একটা ক্রাইম কমিট হওয়ার পরে যাতে দ্রুত আমরা রেসপন্স করতে পারি। যদি এটা সেখানে করার তো তার জন্য মানে দায়টা আসলে যতখানি সরকারের আছে ততখানি পুলিশেরও আছে। পুলিশকে নিজেকেও তো আসলে নিজেদের জন্য যেই জায়গাটিতে এসে যে সংশোধনগুলো করার কথা সেইটুকু করতে হবে। সেই জায়গায় আমি আসবো আপনার কাছে। আমি মাহবুব কামাল আপনার কাছে আসি। নিশ্চয়ই আপনি দেখেছেন যে গতকাল পুলিশ সপ্তাহ 2026-এর যে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আগামীতে পুলিশ কোনো দলের অনুগত হবে না, প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। আমার প্রশ্নটা হচ্ছে প্রধানমন্ত্রীকে কেন এটি মনে করিয়ে দিতে হলো? তার চেয়ে বড় প্রশ্ন যে মল্লিক সাহেব যেটা বললেন সেটা কি প্রধানমন্ত্রীর সঙ্গে যায়? প্রধানমন্ত্রীর কথার সঙ্গে যায়? যায় না তো। এই যে ডিএজি সাহেব যেটা বললেন, যাই হোক, এটা আমরা পরে আসতেছি। আমি একটু একটু অন্যরকমভাবে শুরু করি, আপনি যদি কিছু মনে না করেন। একটু অন্যভাবে শুরু করি। জি, নিশ্চয়ই। সেটা হচ্ছে, আমি যখন ইউরোপ আমেরিকায় যাই তখন আমি বাচ্চাদের একটা কমন প্রশ্ন করি যে বড় হলে তুমি কি হবা? তো মোস্টলি তারা বলে, বেশিরভাগ ক্ষেত্রে বলে যে আই উইল বি এ পুলিশ অফিসার। ঠিক আছে? তো আমি বলি যে কেন পুলিশ অফিসার কেন? বলে যে তারা মানুষের জীবন এবং সম্পদের সিকিউরিটি ইত্যাদি, এবং মানুষের লাইফ যখন বিপদাপন্ন হয় তখন তারা দায়িত্ব পালন করে ইত্যাদি। তো আমি বললাম যে আচ্ছা, পুলিশ তো মাঝে মাঝে রাফ অ্যান্ড টাফ হয়, তো তখন তো তার আর হিউম্যানিস্ট থাকে না, তো সেটা কি হবে এই যে রাফ অ্যান্ড টাফ হয়? তখন তারা বলে, মানে একজন বলছে আমাকে যে কপস, মানে পুলিশের ইনফর্মাল নাম হচ্ছে কপস আমেরিকাতে, বলে যে কপস আপনার আর রাফ অ্যান্ড টাফ সামটাইমস, এবং এইটা নাগরিকদের পক্ষ থেকে তারা রাফ অ্যান্ড টাফ হয়, অর্থাৎ নাগরিকরা যাতে পিসফুল স্লিপ, মানে শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারে, এই জন্য তারা রাফ অ্যান্ড টাফ হয়। দেখেন কীভাবে একটা ছেলে উত্তর দিচ্ছে। এবং মানে পুলিশ কেন? পুলিশ হচ্ছে যে সমাজ যদি শান্ত থাকে, সমাজে যদি ক্রাইম না হয়, তাহলে তো আর পুলিশের দরকার নেই, তাই না? পুলিশ কেন লাগে? অ্যাডভার্স সিচুয়েশনের জন্য। ওই যে বলে যে এনিওয়ান ক্যান হোল্ড হেলম হোয়েন দ্য সি ইজ কাম। সমুদ্র যখন শান্ত থাকে তখন যে কেউ হাল ধরতে পারে, কিন্তু সমুদ্র যখন উত্তাল হয়, টার্বুলেন্ট হয়, তখনই তো যোগ্য লোক লাগে, বা এটাকে হাল ধরার জন্য বিশেষ লোক লাগে। সো আমাদের সমাজ যেহেতু রেস্টলেস, আমাদের সমাজ যেহেতু অস্থির, এটা শান্ত না, টার্বুলেন্ট, সেহেতু আমাদের সমাজে পুলিশ থাকতেই হবে। দেখেন, এই যে তিনটি পেশা এই ওয়েস্টে মানে সবচেয়ে বেশি সম্মানজনক পেশা, এই তিনটির প্রতিটি আমাদের দেশে বাই অ্যান্ড লার্জ ডিসরেসপেক্টেড, সম্মান নেই এই তিনটে পেশা। কীরকম তিনটে পেশা? একটা হচ্ছে পুলিশ, একটা হচ্ছে সলিসিটর, আর একটা জার্নালিস্ট।
এই তিনটা পেশা কিন্তু খুবই সম্মানজনক, রেসপেক্টফুল প্রফেশন ওইসব দেশে। আর আমাদের দেশে এই তিনটি পেশাই মানুষ কেন জানি পছন্দ করে না। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন। এবং পুলিশ সম্পর্কে তো একটা অনেক চুটকি আছে, যেমন ড্রাইভার বলতেছে হেল্পারকে, দেখো তো ছাদে কয়জন লোক, তখন ওই মানে হেল্পার তাকায় বলতেছে যে ওস্তাদ মানুষ নাই, 3টা পুলিশ আছে। এরকম চুটকিও চালু আছে কিন্তু, মানে পুলিশকে মানুষের কাতারে ফেলা হচ্ছে না। আমি বলি কি, যেমন পুলিশ এবং জুডিশিয়ারি এরা যদি পারফেক্ট হয় তাইলে কিন্তু হাফ অফ দি ব্যাটল ইজ ডান। তাইলে কিন্তু আমাদের যে শান্তির যে আকাঙ্ক্ষা, এটার অর্ধেকটা জয় হয়ে যায়, যে পুলিশ এবং জুডিশিয়ারি যদি পারফেক্টলি তারা পারফর্ম করতে পারে। এবং যেমন জুডিশিয়ারি আমি বলি, এরশাদ আমলে একজন মানে জাতীয় পার্টির স্টলওয়ার্ড, খুব মানে নামি দামি লোক, তার বিরুদ্ধে মামলা হইল। তখন আদালতে ওই উকিল বলতেছে, স্যার মাননীয় আদালত উনি তো এখন বিদেশে। তখন একজন ডিস্ট্রিক্ট জাজ বলতেছেন যে ওয়ারেন্ট ইস্যু করে দেন, লেট হিম আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য আর্ম অফ ল ক্যান রিচ হিম এনিহোয়ার অফ দি ওয়ার্ল্ড, ওয়ারেন্ট ইস্যু করে দেন। অর্থাৎ এই যে জুডিশিয়ারির যে মানে কি বলে যে ক্ষমতা। ইন্টিগ্রিটি এবং ক্ষমতা এবং পারফেক্টনেস, এইটা যদি থাকে, আর পুলিশের যদি সত্যি সত্যি পুলিশ যদি পারফর্ম করতে পারে, তাহলে সমাজ কিন্তু মানে ভালো হইতে আর কিচ্ছু লাগে না। এখানেই তো প্রশ্ন মাহবুব কামাল, সত্যিকার অর্থে পারফর্মের কথা যখন আপনি বলছেন, কিংবা বিদেশের যে উদাহরণটি আপনি দিয়েছেন, সেটা আসলে এই পুলিশের যে চাকরি বা যে কাজটি, সেটাকে হিরোইক জব হিসেবে চিন্তা করা হয়। বাংলাদেশে আসলে পুলিশ দলীয় বাহিনীতে রূপান্তর হয়ে যায় কেন? মানে এই পার্থক্যটা কেন? সেটা বলছি, আমি এটা একটু পরে বলি। দেখেন, সমাজে যত অনাচার, যত অবিচার, যত মানে কি বলে যে মন খারাপ করা ঘটনা, এইটার পিছনে পুলিশ দায়ী। আপনি একটু বোঝার চেষ্টা করেন, পুলিশ দায়ী মানে দুইভাবে দায়ী হয়। কীভাবে দেখেন, আমি বলি, অন্য কেউ কিন্তু দায়ী না, শুধু পুলিশ দায়ী। কীভাবে আমি একটু ব্যাখ্যা করি। আমেরিকাতে মেয়র জুলিয়ানি, তো আমি তখন নিউ ইয়র্কে ছিলাম। এটা ছোট করে এই উদাহরণটা শুনতে হবে। এটা শেষ করি। নিউ ইয়র্কের মেয়র ছিলেন, তখন আমি নিউ ইয়র্কে ছিলাম। তো উনি মেয়র হওয়ার আগে নিউ ইয়র্কে অনেক ক্রাইম হতো, এটা ক্রাইম জোন ছিল। উনি মেয়র হওয়ার পরে উনি অলমোস্ট ক্রাইম ফ্রি করে দিলেন। তো তখন একটা ইন্টারভিউতে আমি দেখলাম, একজন তাকে জিজ্ঞেস করতেছে, মিস্টার মেয়র, এই যে আপনি ক্রাইম জোনটাকে ক্রাইম ফ্রি করলেন, হোয়াট ইজ এ সিক্রেট, মানে রহস্যটা কি? তখন জুলিয়ানি বললেন যে আমি কিছুই করি নাই, ঠিক আছে, আই জাস্ট সাসপেন্ডেড সাম পুলিশ অফিসার্স, আমি কয়েকটা পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দিছি। তো বললো যে ইন্টারভিউ নিচ্ছে, বলে ইট ওয়ার্ক, মানে এতে কাজ হয়ে গেল। তখন জুলিয়ানি বলতেছে যে কথাটা আপনাকে বললাম, যে ক্রাইমের পিছনে পুলিশ দায়ী, আর কেউ দায়ী না। কিভাবে? একটা হচ্ছে যে পুলিশ আপনার এই যে অপরাধী চক্রের সঙ্গে নেক্সাস তৈরি করে নিজে অপরাধের অংশ নেয়, আরেকটা হচ্ছে অপরাধ দমনে তারা ব্যর্থ হয়, মানে আইদার ওয়ে সে দায়ী, হয় সে অপরাধ দমনে ব্যর্থ হয় অথবা নিজেই অপরাধের সঙ্গে যুক্ত হয়। এই যে আপনি কথাটি বলেছেন, ঠিক এই জায়গাটাতে আমি একটু নূর খান লিটন আপনার কাছে আসি। এই যে পুলিশ নিজেই অপরাধের সাথে জড়িত হয়, সেটি একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। বাংলাদেশে অন্তত পুলিশকে নিরপেক্ষ রাখবার জায়গায় একটা অসন্তোষ বাড়ছে, এরকম একটা খবর আছে যে পুলিশের যারা বিতর্কিত কর্মকর্তা ছিলেন, তারা খুব গুরুত্বপূর্ণ স্টেশনে আবার ফিরছেন। এতে করে আসলে এই অসন্তোষটা আরো বাড়বে কিনা, কিংবা পুলিশকে আসলে আমরা ঠিক যেই জায়গাটিতে নিরপেক্ষভাবে কাজ করতে দেখতে চাইছিলাম, সেখান থেকেও দূরে সরে যাব কিনা? দেখেন, দীর্ঘদিন ধরে পুলিশ নিয়ে আলাপ আলোচনা চলছে এবং পুলিশের নিয়োগ, পুলিশের প্রশিক্ষণ, পুলিশের পদায়ন, পুলিশের প্রমোশন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আমরা কথা বলে আসছি এবং এটির একটি নীতিমালার ভিত্তিতে এটা হওয়া উচিত। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে যেটা দেখছি, কখনো পুলিশ আঞ্চলিকতার প্রভাবে প্রভাবান্বিত হয়, কখনো দলীয় প্রভাবে প্রভাবান্বিত হয়, কখনো পুলিশ আসলে একেবারেই রাজনৈতিক দলের কর্মীর মতো আচরণ করে। এবং তারই একটা বহিঃপ্রকাশ এই যে পুলিশ সপ্তাহের ঢাকা রেঞ্জের ডিআইজির বক্তব্যের মধ্য দিয়ে এসছে। দেখেন, পুলিশের প্রথম যদি বলি, পুলিশের মানে রিক্রুটমেন্টের যে সমস্যা, আপনারা জানেন দীর্ঘদিন পত্রপত্রিকা মিডিয়াতে এসছে রিক্রুটমেন্ট টাকা ছাড়া হয় না। রিসেন্টলি অবশ্য
কিছুটা এই ঘটনা কম শোনা যাচ্ছে। কিন্তু যখন একটা মানুষ এটা পুঁজি বিনিয়োগ করছে তার চাকরির জন্য, সে তো তখন ক্রাইমের সাথে যুক্ত হবে, ওই পুঁজিটা উঠাবে, এটাই স্বাভাবিক। তারপরে যে জিনিসটা দেখা গেছে সেটা হচ্ছে পুলিশ নিজেকে আসলে মানে পুলিশ নিজেকে সেবক হিসাবে গড়ে তুলতে চায়নি। পুলিশ নিজেই চেয়েছে শাসকের হাতিয়ার হিসাবে কত কাছাকাছি শাসকের থাকা যায় সেই চেষ্টাটা তারা করেছেন। যদি আমি খুব স্পষ্ট উদাহরণ দিতে চাই, বিগত দিনে আমরা যেটা দেখেছি, পুলিশের মধ্যম সারি এবং উচ্চ সারির কোনো অফিসারকে যদি আপনারা দাওয়াত দিতেন, দেখা যেত তার আগেই পুলিশের আশেপাশের থানার ওসিরা এসে বসে থাকতো, অফিসাররা চলে আসতো, বিশাল বাহিনী নিয়ে তারা আসতেন এই টকশোতে অংশ নেওয়ার জন্য। এটা আমরা নিজেরা দেখেছি গত বেশ কয়েক বছর। যদিও সাম্প্রতিককালে এই জায়গা থেকে কিছুটা আমি দেখছি যে মুক্ত হওয়ার চেষ্টা হচ্ছে। তারপর দেখেন, পুলিশের চাকরিটাকে পুলিশ যে সম্মানজনক জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করা দরকার নিজেদের চেষ্টায়, সেই জায়গায় কিন্তু নেই। এখন যদি একটা পোস্ট উপরের দিক খালি হয়, তাহলে দেখি যে অনৈতিক প্রতিযোগিতা শুরু হয়ে যায় পুলিশের ভিতরে, একেবারে অনৈতিক, এটা বাইরের থেকেই বোঝা যায়। তারপর ধরেন আমরা যে জিনিসটা দেখেছি বিগত দিনে এবং এখনো দেখা যাচ্ছে না তা না, দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে ধরেন সাম্প্রতিককালে যে মামলা হলো, এই 5ই আগস্টের পর যতগুলি মামলা হলো, প্রত্যেকটা প্রায় অধিকাংশ মামলায় আপনি দেখবেন যে এমন মানুষদেরকে মামলায় আসামি হিসাবে দেয়া হয়েছে যাদের ন্যূনতম এখানে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ নাই। এই জায়গাটিতে যদি আমি একটু যুক্ত করি, মানে পুলিশ কেন আসলে এই ধরনের কর্মকাণ্ড করে সেটি নিয়ে পুলিশেরও একটা বক্তব্য আছে, পাল্টা বক্তব্য। পুলিশরা বলছে যে পুলিশের যেই কর্মকর্তারা সৎভাবে নিজেদের মতো করে কাজ করতে চান, রাজনৈতিক চাপের কারণে তারা পারেন না। ওখানে আসছি। ধরেন এখানে যেটা দেখা গেল যে অনেক ক্ষেত্রে এই মামলাগুলি দায়ের এবং এই মামলাগুলি লালন পালন করার ক্ষেত্রে, লালন পালন বলবো, ইনভেস্টিগেশন তো হচ্ছে না, এই মামলা নড়াচড়া হচ্ছে এবং সেখানে একটা ব্যাপক চাঁদাবাজি, বাণিজ্য এসব হচ্ছে। এবং সেই ক্ষেত্রে দুর্বৃত্তরা যেমন যুক্ত, রাজনৈতিক দুর্বৃত্তরা, পাশাপাশি সেখানে পুলিশের অফিসাররাও অনেকে যুক্ত হয়েছেন। ফলে আমরা দেখি যে এইখানে মামলাগুলি, মানে এই ইনভেস্টিগেশন শেষ হচ্ছে না, ইনভেস্টিগেশন পড়ে আছে, টাকা পয়সার লেনদেন হচ্ছে। যিনি সামান্যতম ওই মামলায় অংশ নেওয়ার সুযোগ নেই, মানুষ তো হাসে এখনও পত্রপত্রিকা যখন দেখে অমুককে অমুক হত্যা মামলার আসামি করা হয়েছে, অমুককে অমুক মামলায় গ্রেপ্তার করা হয়েছে, অমুকের জামিন ক্যান্সেল করা হয়েছে অমুক হত্যাকাণ্ডে। আপনি অবাক হয়ে যাবেন, একই ব্যক্তিকে একই দিনে একই সময়ে একাধিক জায়গায় গুলিবর্ষণের ঘটনার সাথে যুক্ত হতে দেখি। এখন বলতে পারেন যে নির্দেশদাতা, আরে বাবা নির্দেশ দিবে কাকে? তার তো একটা নির্দেশ দেওয়ার জায়গা থাকতে হবে, সেই জায়গাও নাই। তো এইভাবে দেখা যাচ্ছে। এমনও দেখা গেছে যে বডিগার্ড সাথে আছে, সেইখানে বলা হচ্ছে সে অমুক জায়গা দিয়ে গুলি চালিয়েছে। এরকম অনেক ঘটনা আমরা দেখছি এবং এখন পর্যন্ত সরকার এই বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না, বা এগুলি নিরসন করার জন্য কোনো চেষ্টা আমি দেখছি না। সরকারের তরফ থেকে তো বারবার বলা হচ্ছে তারপরে দেখেন উন্নয়নে কাজ করছে। পুলিশের ভিতর যারা নানাভাবে নির্যাতনের সাথে যুক্ত ছিল, ফলস মামলা দায়েরের সাথে যুক্ত ছিল, এমনকি গুমের সাথে যুক্ত ছিল, তাদের অনেককেই আমি সাম্প্রতিককালে দেখছি যে বিভিন্ন জায়গায় পদায়ন করা হচ্ছে এবং ভালো ভালো পোস্টিং দেওয়া হচ্ছে। এতে মরাল জায়গায় যে ক্ষতিটা হয়ে যাচ্ছে, যে সমস্ত পুলিশ অফিসার সততার সাথে চেষ্টা করেছেন এই ধরনের কাজে যাতে যুক্ত না হতে হয়, এমনকি তারা কম গুরুত্বপূর্ণ জায়গায় নিজেরা অথবা তৎকালীন সরকারি বসিয়ে চাপের কারণে ছিলেন, হ্যাঁ, তারা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ছে। এই জায়গাটিতে যদি আমি একটু জিজ্ঞেস করি, যেমন আসলে মানসিকভাবে ভেঙে পড়ছেন এরকম পুলিশ কর্মকর্তা আছেন, তেমনি পুলিশরা নিজেরাই আসলে ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছেন, সেই সংখ্যাটাও আছে। এই আলোচনাটাতে ফিরবো, একটা বিরতির সময় হয়েছে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন, মাহবুব কামাল। পুলিশ নিজেই আসলে ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছে, এই অভিযোগটা তো দীর্ঘদিনের। সেটি কি আসলে শুধুমাত্র বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটিকে দোষারোপ করার সুযোগ আছে, নাকি আসলে দোষটা দুপক্ষের থেকেই আসে? আমি তো ওইটাই বলতেছিলাম, আপনি তো থামাই দিলেন। যাই হোক, আপনি যেভাবে কন্ট্রোল করতেছেন, আমি আগে প্রয়োজনীয় কথাটা বলিনি। সেটা হচ্ছে যে ডিএজি সাহেব না, দেখেন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ডিএজি সাহেব বলতেছেন যে উনি জাতীয়তাবাদী আদর্শে
এবং ক্লাস 7 থেকে প্রধানমন্ত্রীর মানে উপস্থিতিতে কিন্তু আওয়ামী লীগ পুলিশের বিরুদ্ধে মেইন অভিযোগ কী ছিল যে এটা একটা পলিটিসাইজড পুলিশ, ঠিক আছে। এখন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পুলিশ নিজে বলতেছে সে পলিটিসাইজড, বুঝে নেইবার। তাইলে বেনজিরের সাথে এই মল্লিক সাহেবের পার্থক্যটা কি? এই যে বেনজির যে ছিলেন একই তো জিনিস, তাই না? এবং তাইলে কি দাঁড়াচ্ছে এখন? দাঁড়াচ্ছে তাইলে বেনজির যেমন ছাত্রলীগকে আগলে রাখতেন, এখন তাহলে এই মল্লিক সাহেব ছাত্রদলকে আগলে রাখবেন? প্রধানমন্ত্রীর উচিত ছিল যে ওনাকে বলা যে আপনি ইউনিফর্ম খুলে আপনি চলে যান, আপনি বিএনপির প্রাথমিক সদস্য পদের ফর্ম পূরণ করে আবার এখানে আসেন। হ্যাঁ, পুলিশের ইউনিফর্ম খুলে আপনি বিএনপির আগে সদস্য হন, তারপরে আসেন। এটা তার বলা উচিত ছিল। এটা তো হইতে পারে না। বলতেছি যে পুলিশে প্রফেশনালিজম ফিরে আনতে হবে, বলতেছি যে পুলিশকে দলীয়করণ করা যাবে না, ঠিক আছে, কিন্তু পুলিশ সপ্তাহে একজন ডিআইজি র্যাঙ্কের অফিসার উনি বলতেছেন যে উনি জাতীয়তাবাদী পুলিশ, তিনি সেই আদর্শ থেকে এক চুলো সরেন নাই। তাহলে আওয়ামী পুলিশ আর জাতীয়, তাহলে আওয়ামী পুলিশকে দোষ দিয়েছিলেন কেন? এটা তো মৌলিক প্রশ্ন না? যাকগে, দেখেন, আমি মনে করি না যে পুলিশের ব্যাপারে প্রধানমন্ত্রী যে সমস্ত আশ্বাস দিচ্ছেন সেগুলো যদি পূরণ হয় এবং যে সমস্ত পুলিশের পক্ষে যে সমস্ত প্রস্তাব আসবে সেগুলো যদি পালন করা হয়ও, তারপরও পুলিশ প্রপারলি ফাংশন করতে পারবে না। কেন সেটা আমি বলছি আপনাকে, দেখেন আমাদের যে সোসাইটিটা না, এইটা একটা ইন্টিগ্রেটেড সোসাইটি। এইটা যে রোগ সেইটার হলিস্টিক ট্রিটমেন্ট দরকার, ঠিক আছে। একটা সব দিক বিবেচনা করে একটা ট্রিটমেন্ট দরকার। এটা একটা বিষয় ট্রিটমেন্ট হলে কিন্তু লাভ হয় না, এইটা পরস্পর সম্পর্কযুক্ত, ঠিক আছে। যেমন ধরেন আমি বলি কমিউনিটি পুলিশিং, না, কমিউনিটি পুলিশিংয়ের কি যে মানে কমিউনিটির সাথে মানে একসাথে পুলিশিং করা। কমিউনিটি যদি ভালো না হয় তাহলে পুলিশ ভালো হয়ে কি হবে? যে কমিউনিটি, সেটা কি আপনি রাজনৈতিক যে আবহ সেটাই কথা বলছেন? হ্যাঁ, আমাদের কমিউনিটি কি ঠিকঠাক আছে? যদি না থাকে তাহলে পুলিশ ঠিক থাকলে লাভ হবে কি? তাইলে আপনাকে কি করতে হবে? কমিউনিটির সঙ্গে পুলিশের একটা কন্টিনিউয়াস ডায়ালগ করতে হবে এবং আপনার একটা কালচারাল পার্টনারশিপ করতে হবে কমিউনিটির সাথে পুলিশের। তাইলে যদি কিছু উন্নতি হয়। কিন্তু সেটি আসলে নানান সময় আমরা দেখি হয় না কেন? এখানে হয় না, তো বড় প্রশ্ন থাকে। এটা তো আমি বলতেছি তো, এইটা তো একটা মানে কি একটা ইন্টিগ্রেটেড ফেনোমেনা। আপনি বিচ্ছিন্নভাবে কিছু করতে পারবেন না, একটার সাথে একটা রিলেটেড। তো সেই যে আসলে আপনি যে রিলেটেডের কথাটা বলছেন, রেজাউল করিম সাহেব, যদি আপনার কাছে আসি, আমরা তো পুলিশের সংস্কার কমিশনের কথাও শুনেছি, বা যেটি আসলে মাহবুব কামাল বলছেন যে একটা আলোচনারও জায়গা আছে, সেটি আমরা সব সরকারের সময়ই বলতে শুনি, কিন্তু আবার ঠিক একই জায়গাতেই ফিরে যাচ্ছে। মানে এই চক্রাকারে পুলিশকে দলীয় বাহিনীর ঊর্ধ্বে রাখা যাচ্ছে না কেন? হ্যাঁ, এটার পিছনে আসলে অনেক বড় কারণগুলো আছে। যেমন মাহবুব স্যার এখানে বলেছেন যে একটা কমিউনিটি পুলিশিংয়ের বিষয়। আমি জাস্ট এখান থেকে শুরু করতে চাই যে আসলে কমিউনিটি পুলিশিংয়ের ক্ষেত্রে যে কমিউনিটি এঙ্গেজমেন্ট, এটাকে দেখতে হবে একটা, মনে করেন বিশাল একটা নদী, সেখানে মাছ আছে, তাহলে নদী হচ্ছে পিপল আর পুলিশ হচ্ছে ফিশ। আমাদের এইভাবেই চিন্তা করতে হবে, পুরা ফিশটা ভেসেই থাকে হচ্ছে আপনার নদীর পানির উপরে। ঠিক সেমভাবে আমাদের পুলিশও পুরো পিপলসদের উপর কিন্তু এক প্রকার ভেসে আসে। ঠিক সেমভাবে এখানে আপনাকে দেখতে হবে দুইটা কিন্তু সেম আপনাকে চাকা হতে হবে, পুলিশ বলেন বা পিপলস বলেন, দুইটা সেম চাকা হতে হবে। যদি কোনো কারণে একটা চাকা যদি বড় হয় অথবা একটা চাকা যদি ছোট হয়, তাহলে দেখবেন সেই যানবাহনটা এক জায়গায় ঘুরতেই থাকবে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে, তাহলে কেন আসলে আমরা কেন বারবার পুলিশ অনেকগুলো সেম ক্রাইম তাদের মাধ্যমে বারবার হচ্ছে? যারা বিরোধী দলে থাকে তারা অনেক সময় দেখি যে সমালোচনা করে, পরে তারা যখন পাওয়ার আসে তারা সেম অ্যাক্টিভিটিসগুলো আমরা করতে দেখি। তার সবচেয়ে বড় পিছনের কারণগুলো হচ্ছে, যেমন অনেকখানি আগের স্যাররা এখানে অ্যাডজাস্ট করে গিয়েছেন, যেটা হচ্ছে এটাকে আমরা অনেক সময় বলি পিসিএন, যে পলিটিশিয়ান ক্রিমিনাল নেকজাস। অনেক সময় আমরা দেখতে পাই যে পলিটিশিয়ানসদের একটা গ্রুপ, সবসময় তারা আমাদের তৃতীয় বিশ্ব দেশগুলো যদি আপনি তাকাবেন, সেখানে মাসাল পাওয়ারের অনেক বেশি প্র্যাকটিস হয়। এখানে সবাই ট্রাই করে যে একটা ডোমেইন সে নিয়ন্ত্রণ করবে, একটা টেরিটরি সে নিয়ন্ত্রণ করবে। ওই জায়গা থেকে এখন তার কি করতে হয়, তার অনেক সময় দেখি যে ক্রিমিনালদেরকে অনেক সময় তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা নার্চারিং করে, কারণ দুজনের স্বার্থের জন্যই এই জিনিসটা তারা এই নেকজাসটা ডেভেলপমেন্ট করে থাকে। প্রধানমন্ত্রী কিন্তু আমরা এটাও বলতে শুনলাম, তিনি স্পষ্ট করে বলেছেন যিনি আসামিকে আসামি হিসেবেই দেখতে হবে, কোনো পরিচয় আসলে এটা তো আমাদের লাস্টের অংশ। এটা যখন আমরা প্রিভেনশন নিয়ে কথা বলবো তখন এই জিনিসটা আমরা অ্যাড করব। এখন কথা হচ্ছে, কেন আমরা আসামিকে আসামি হিসেবে দেখছি না? ওই যে আমরা বললাম যে আমাদের এই দেশগুলো যেগুলো ডেভেলপিং কান্ট্রিজ, সেখানে সবাই একটু মাসেল পাওয়ার প্র্যাকটিস করার জন্য ট্রাই করে। তো সেক্ষেত্রে তার একটা ক্রিমিনালদেরকে একটা সে অনেক সময় পরোক্ষভাবে তারা নার্চারিং করে, এবং যারা ক্রিমিনাল
তারাও অনেক সময় বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থেকে তাদের নিজেদেরকে সেফ রাখার জন্য এই একটা অংশ যারা পলিটিক্সে অনেক বেশি কারাপ্টেড তাদের সাথে তারা একটা রিলেশন ডেভেলপমেন্ট করে রাখে। এই জায়গায় আবার আমরা দেখি যে ল এনফোর্সমেন্ট এজেন্সির একটা অংশ তারা হয় অতি উৎসাহীভাবে বা অনেক সময় নিজেদের স্বার্থের জন্য তারা এখানে ইনভলভমেন্ট হয়ে যায়। এখন নিজেদের স্বার্থ জিনিসটা কি? পুলিশের যারা আসলে কর্মকর্তা আছেন তারাও আসলে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য এই কাজগুলো করেন না, সবাই যে যেমন আমরা কমিটি পুলিশিং অনেক ধরে কাজ করছি, এখানে সবাই যে চাই এরকম না। আপনি দেখবেন কিছু আছে তারা খুব অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করে। আবার উল্টো অভিযোগ আছে যে না। তাদেরকে আসলে মানে জোর করে এই ধরনের কর্মকাণ্ড করানো হয়। এটা তো অনেকজনকে করানো হয়। কেন করানো হয়? যে আপনি যদি এখানে এমন অনেকেই আছে তাদের উপর প্রেশার আরোপ করার পরও তারা সেটা মেনে নিয়ে তার নিজেদের মতো লাইফ লিড করেছে, এই প্রমাণও কিন্তু অনেকগুলো আপনি দেখতে পাবেন। এই জন্যই আমাদেরকে এখানে দেখতে হবে যে এই যে আজকে আপনি দেখবেন পুলিশের ক্ষেত্রে প্রমোশন এবং ট্রান্সফার এই দুটো নিয়ে অনেক বেশি এখানে এক প্রকার বাণিজ্যের মতো হয়, যে আপনাকে প্রমোশন দিবে কি দিবে না, আপনাকে ট্রান্সফার করবে কি করবে না, এইটা নিয়ে অনেকেই অতি উৎসাহী হইয়ে তারা আগ বাড়িয়ে যারা যে বললাম পলিটিশিয়ানদের একটা অংশ তাদের সাথে একটা রিলেশন তারা ডেভেলপমেন্ট করতে চায়, যার ফলশ্রুতিতে তারা একটা কাজ উদ্ধার হওয়ার পরে আরও একটা কাজের দিকে তারা ধাবিত হয়। তো এই ক্ষেত্রে পুলিশটা জনগণের সাথে ইনভলভমেন্ট হয়ে তাদের সাথে মিশে যে কাজগুলো করার কথা তারা সেটাকে সেখান থেকে বাইপাস দূরে করে চলে যাচ্ছেন। তারা হচ্ছে পলিটিশিয়ান জি। এবং ক্রিমিনালদেরকে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে এই জায়গাগুলোতে সমস্যাগুলো ফিরিয়ে আমরা নিয়ে আসতেই গতকাল প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখলেন, নূর খান লিটন পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে পুলিশের এই মুহূর্তে যে অবস্থান সেটির আসলে সামঞ্জস্য কতটুকু? দেখেন, প্রধানমন্ত্রী তো অনেক ভালো কথা বলেছেন এবং পুলিশের বর্তমান যে অবস্থা সেই ভালো কথার জায়গায় কিন্তু পুলিশ নেই। অর্থাৎ তিনি বলেছেন নিরপেক্ষ থাকতে, মানে দলীয়পনা না দেখাতে, তিনি বলেছেন জনবান্ধব হতে। কিন্তু এটা তো হচ্ছে ওনার ফাইনাল ডেস্টিনেশন, তিনি চাচ্ছেন। কিন্তু পুলিশের বর্তমান অবস্থাটা কি, আর পুলিশকে কতটুকু সাহায্য সহযোগিতা ক্ষমতাসীন রাজনৈতিক দল করছে? আমরা যদি সাম্প্রতিককালে কুমিল্লার একটা ঘটনা দেখি, যেখানে বাস স্ট্যান্ড চাঁদাবাজিকে কেন্দ্র করে একজনকে গ্রেপ্তার করে নিয়ে আসার পর পুলিশ অফিস ঘেরাও দেওয়া, তারপর সেখানে অনেক ধরনের ঘটনা ঘটা এবং আসামিকে নিয়ে যাওয়া। তো এই যখন বাস্তবতা, শুধু আমি পুলিশকে দোষ দিচ্ছি না, পাশাপাশি পুলিশকে যারা পরিচালনা করবেন এবং পুলিশের যে পরিবেশ কাজ করা দরকার সেই পরিবেশটা যতক্ষণ এনশিওর না করা যাবে ততক্ষণ শুধুমাত্র পুলিশকে আমরা টার্গেট করে কথা বলে লাভ নেই। দ্বিতীয় যে ব্যাপারটা আছে, দেখেন, পুলিশের রিক্রুটমেন্ট হচ্ছে এখন 3 পর্যায়ে। সিপাহী মানে কনস্টেবলের পরে সম্ভবত সাব ইন্সপেক্টর, তারপরে এএসপি, বিসিএস ক্যাডার সার্ভিস। এটাকে 2টা স্টেজে নিয়ে আসা যায় কিনা এটাও ভাবা দরকার। অর্থাৎ রিক্রুটমেন্ট একেবারে নিম্ন পর্যায় থেকে শুরু হবে, আর ক্যাডার সার্ভিস অর্থাৎ যিনি কনস্টেবল হিসেবে ঢুকবেন তিনি সাব ইন্সপেক্টর পর্যন্ত ক্রমান্বয়ে যেতে পারবেন, যদি আমরা এখনই রিক্রুটমেন্টের জায়গায় ইন্টারমিডিয়েট পাস বা এইভাবে চিন্তা করি। আর ক্যাডার সার্ভিসটাকে একদম আলাদা করা, এই কাজটা একেবারে প্রাথমিক করা দরকার। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, অর্থাৎ এটা এই জন্য বলছি যে উনি নিরপেক্ষ জনবান্ধব দলমুক্ত বলছেন, সেই জায়গায় এটা খুব জরুরি। দ্বিতীয় হচ্ছে যে পুলিশের চেইন অফ কমান্ড, যেটা আসলে অনেকটা দলের প্রভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায়, সেইটাকে বন্ধ করা, যাতে পুলিশের পদায়ন বলেন, প্রমোশন বলেন, তাকে কোথায় পাঠানো হবে সেটা বলেন, সেটা যাতে পুলিশের ঊর্ধ্বতনরাই সিদ্ধান্ত নিতে পারে। আর পুলিশকে মনিটর করার জন্য দরকার হলে স্বাধীন একটা সংস্থা গড়ে তোলেন, যারা পুলিশের পুলিশের যে ধরনের, পুলিশের বিরুদ্ধে তো অনেক অভিযোগ, একদম প্রাথমিক অভিযোগ হচ্ছে রাস্তায় মানুষকে দাঁড়া করিয়ে নাজেহাল করে টাকা নেওয়া। এটা তো আমরা প্রতিদিন দেখছি। তারপরে যেটা রাতের অন্ধকারে যাকে তাকে ধরে পোটলা দিয়ে দেওয়া, গাজার পোটলা একটা দিয়ে আসামি করে ফেলানো, এটা একেবারে সর্বনিম্ন পর্যায়ে আমরা দেখি। অনেক অভিযোগ আছে। এই জিনিসগুলো থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আসবে সেইটার তদন্তটা পুলিশ করলে হবে না। সেইটার আপনি যদি বলেন তদন্ত, বা আপনি যদি বলেন সেটার ইনকোয়ারি, সেটা আসলে অন্য একটা সেপারেট পুলিশের এই যে ঘটনাগুলো আপনি বলেছেন, পুলিশ যে অপরাধগুলোর সাথে জড়িত হচ্ছে সেই তদন্তটা যদি আবার পুলিশই করে, সেটা কতখানি সঠিক হবে? সেটা হচ্ছে কি, এই উত্তরটাতে আমি ফিরবো আপনার কাছে। আমরা একটা বিরতি থেকে ফিরে আসতে চাই আপনার কাছে। জিপিএ ইস্পাত নিবেদিত রাজকান থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন।
ডিপিটি ইস্পাত রাজখান দেখছেন। নূর খান লিটন, আপনার সাথে যে প্রসঙ্গে আমরা ছিলাম, মানে পুলিশের চেইন অফ কমান্ডটা আসলে কতখানি পুলিশ নিজেরা পরিচালিত করছে, আবার পুলিশের বিরুদ্ধে আসলে যে মামলাগুলো বা যে অভিযোগগুলো আছে সেগুলো তদন্ত করবেন কারা? দেখেন, খুব ছোট ছোট উত্তর দেই। প্রথম হচ্ছে, আপনি দেখবেন পুলিশের বিরুদ্ধে কোনো অপরাধের খবর যদি বের হয়, প্রথম পুলিশকে ক্লোজ করে। ক্লোজ করার পর কিন্তু আমরা কেউ আর খোঁজ রাখি না ওটা কি হচ্ছে। ওটার পরিণতিটা হচ্ছে যে কিছু সময় চলে গেলে সে যে কোনোভাবে দফা রফা করে সে একটা ভালো পোস্টিং নিয়ে নিচ্ছে। অর্থাৎ এইখানেও একটা দুর্নীতির একটা ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসলে তাকে প্রাথমিকভাবে সাসপেন্ড করে এইটার একটা সুরাহা করার জন্য এক ধরনের দেন দরবার হয়। এটা আমরা দেখছি এক। তার মানে এখানে কোনো নৈতিকতার ভিত্তিটা নেই। দ্বিতীয় যে জিনিসটা, পুলিশের চেইন অফ কমান্ড বলছেন, আমরা তো বিগত দিনে, আমি যেহেতু গুম কমিশনে কাজ করার আমার সুযোগ হয়েছিল, আমি নিজে ব্যক্তিগতভাবে দুটো জেলায় গিয়ে, মানে অনেক জায়গায় গিয়েছি, তার ভিতর দুটো জেলায়, একটা হচ্ছে বগুড়া আর একটা হচ্ছে দিনাজপুর। এই দুই জায়গায় পুলিশ লাইনে অবাক কাণ্ড যে পুলিশ লাইনে কারাগারের মতো ব্যবস্থা করে রাখা হয়েছিল। অর্থাৎ ওখানে আসামিদেরকে রাখা হতো, নির্যাতন করা হতো, স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হতো, ওখান থেকে তারপরে গ্রেপ্তার দেখানো হতো। এই ঘটনাগুলি অহরহ এই দুইটা জেলায় আমরা পেয়েছি। ঘটনাটা কি খানিকটা শস্যের মাঝে ভূতের উপর? হ্যাঁ, এবং এটি কোনোভাবেই সম্ভব না যদি পুলিশের চেইন অফ কমান্ডের সর্ব জায়গায় যদি এই বিষয়টা সম্পর্কে অনুমোদন না থাকে, তাহলে এটি করার সুযোগ নেই। এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে এই সমস্ত জায়গায় যে সমস্ত অফিসাররা এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত হয়েছিলেন, আইনের বাইরে যে যারা কাজ করেছিলেন, নির্যাতন, নিপীড়ন, এই বিএনপি, এই জামাতকেই, তারাই আবার দেখছি নতুন নতুন জায়গায়, তাদের কেউ 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 তো একটা বড় গ্রুপ তো পালিয়ে গেছে, কারণ যারা একেবারে সর্দার ছিল তারা কিন্তু সবাই পালিয়েছে, প্রায় সবাই, আর নইলে জেলে আছে। তার বাইরে যারা নিজেরা একটু শামুকের মতো বসেছিলেন, তারা এখন ভালো ভালো পোস্টিং নিয়ে নিচ্ছেন। এইটিতে পরিষ্কার যে এই ধরনের ব্যবস্থা যদি থাকে, তাহলে চেইন অফ কমান্ড বলে তো কিছু থাকার কথা না। সেটি আসলে ফিরিয়ে আনার জন্য এই মুহূর্তে করণীয় কি? মাহবুব কামাল, পুলিশকে আসলে দলীয় বাহিনীর ঊর্ধ্বে রাখাটা এতটা কঠিন হচ্ছে কেন বাংলাদেশে? আপনি যে কোনো সময় থামায় দিতে পারেন, আমাকে দ্রুত বলবো। সেটা হচ্ছে যে, প্রথমে বলি যে ডিআইজি সাহেবের ব্যাপারটা নিষ্পত্তি না হলে এই পুলিশকে দক্ষ, প্রফেশনাল, নন পার্টিজান করার যে কোনো প্রতিশ্রুতি, যে কোনো মন ভোলানো কথা আমি পাত্তা দিব না। এটার থেকেই উদ্যোগ নেওয়া দরকার। এইটার প্রথমে নিষ্পত্তি হইতে হবে এই ডিআইজির। এক। দুই নম্বর হলো যে, আমি তখন আপনি থামাই দিয়েছেন বলে মিসলেট হতে পারে। সেটা হচ্ছে যে, আমি বলছি যে কোনো ক্রাইমে পুলিশ দায়ী। এটা কিভাবে হয়? পুলিশ অপরাধ চক্রের সঙ্গে গ্যাংডাপ হয়, অথবা পুলিশ অপরাধ দূর করতে পারে না, ব্যর্থ এবং নিজে করে। অর্থাৎ ইন দ্য ফাইনাল অ্যানালিসিস পুলিশ ইজ রেসপন্সিবল। এটা দায়বদ্ধতার যে জায়গা। হ্যাঁ, আপনি থামাই দিয়েছিলেন বলে আমি আবার ব্যাখ্যা করলাম। দেখেন, পুলিশের জন্য নতুন দুইটা এরিয়া তৈরি হয়েছে। নতুন একটা হচ্ছে ক্রাউড ম্যানেজমেন্ট, মব, আর একটা হচ্ছে সাইবার ক্রাইম। ঠিক আছে, এটা নতুন ফেনোমেনা কিন্তু এগুলি। এখন ক্রাউড ম্যানেজমেন্ট, মব, এইটা কিভাবে করা যাবে, সাইবার ক্রাইম কিভাবে দূর করা যাবে, হ্যাঁ, এইটা হচ্ছে নতুন বাড়তি কতগুলি দায়িত্ব পড়ে গেছে। এবং এইসব ক্ষেত্রে হবে কি, আমি যেটা বলি, নিয়োগ প্রক্রিয়াটা একেবারেই স্বচ্ছ হইতে হবে এবং প্রথমে রাখতে হবে প্রবেশনারি পিরিয়ড। 6 মাস প্রবেশনারি পিরিয়ড এবং মাইক্রোস্কোপিক অবজারভেশন থাকবে। এই 6 মাস দেখা হবে সে আসলে কী করতেছে, তার পারফরমেন্স কীরকম, তারপরে ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট হবে। 6 মাস প্রবেশনারি এবং জবাবদিহিতা, এমন জবাবদিহিতার মধ্যে আনতে হবে যে নো স্টোন শুড বি আনটাস্ট, প্রত্যেকটা পাথরকে স্পর্শ করতে হবে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, দেখেন, মানে এগুলি কীভাবে করবে আমি তো এটা কিছু বুঝি না। এই যে কতগুলি পরীক্ষা হয়, একটা হচ্ছে লিখিত, তারপরে শারীরিক সক্ষমতা, তারপরে হলো মনস্তাত্ত্বিক পরীক্ষা, তারপরে হইলো আপনার কি বলে, আরেকটা হলো যে কি মৌখিক পরীক্ষা ইত্যাদি। এই প্রত্যেকটা পরীক্ষা ডিজিটালাইজড ও রেকর্ড ভিত্তিক করতে হবে, ঠিক আছে, যাতে কোনো ধরনের অনিয়ম করা না যায়। এটা করতে হবে। নিয়োগটাই আসলে অনিয়ম থেকে বেরিয়ে আসতে হবে। এবং আপনার অন্য সব কিছু, বিশেষ করে সাইবার ক্রাইমের ব্যাপারে কিভাবে এটাকে দূর করে, কারণ এটা তো একটা মহামারীর আকার ধারণ করছে। এই যে সোশ্যাল মিডিয়ার মহামারী, এইটা কিভাবে রোধ করা যাবে, এটা বের করতে হবে, তা না হলে তো হবে না। ক্রাউড ম্যানেজমেন্ট করতে হবে, সাইবার ক্রাইম দূর করে, তাইলে যদি সোসাইটিটা কিছুটা ভালো হয় আর কি। এছাড়া খামাখাত ওইগুলি করে তো লাভ নাই। এগুলি লম্বা কথা বহু শুনছি আমরা, হ্যাঁ, লম্বা কথা। দলীয় মানে প্রধানমন্ত্রী উপস্থিতিতে বলতেছে সে জাতীয়তাবাদী পুলিশ, আর এটা কোনো হইল কিছু? হ্যাঁ, অথচ বলতেছি যে
এটাকে নন পার্টিজান করতে হবে, এটা প্রফেশনাল করতে হবে, কোনো দলীয়করণ করা যাবে না। তো এইগুলো তো মানে মুখে বললে তো হবে না, বাস্তবে আমরা দেখতে চাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আরেকটা কথা বলি যে ওয়েস্টে কি হয়, পুলিশের কাছে গেলে পুলিশ দাঁড়ায় যায়, বলছে হাউ ক্যান আই হেল্প ইউ। আর আমাদের এখানে থানায় ঢোকাই যায় না, কোনো রকমে যদি ঢুকতে পারেনও, পুলিশ বলবে যে কী চান। হ্যাঁ, আপনি যে একটা গ্রিভেন্স নিয়ে গেছেন, আপনি যে একটা কমপ্লেন নিয়ে গেছেন, সেইটা সে মানে তার মাথাতেই না। জনগণের সহায়কের ভূমিকায় না আমরা না, তাদেরকে একেবারেই দেখতে না, পাই একেবারেই বলবে কি চান। তার বলা, সে তো চেয়ার থেকে দাঁড়ায় বলবে যে হাউ ক্যান আই হেল্প ইউ, আপনি কিভাবে সাহায্য করতে পারেন। এই যে পুলিশের উল্টো পথে যে হাঁটছে, সেখান থেকে আসলে সোজা পথে আমরা আনবো কি করে? রেজাউল করিম সোহাগ, একদম শেষ প্রশ্নটাই করি আপনাকে। পুলিশ সরকার দলীয় বাহিনীর যে তকমা তাদের গায়ে লেগেছে, সেটি আসলে ঘোচাবে কিভাবে? হ্যাঁ, এটার জন্য আসলে আমরা আমাদের যে কাজটা করতে হবে যে পুলিশ যাতে অ্যাপলিটিক্যাল হয় সেই বিষয়ে কাজ করতে হবে। এবং সেটা কাজ করার জন্য এটা কিন্তু শুধুমাত্র সরকার বললেই যে হয়ে যাবে এমন না। সরকারকেও এখানে আন্তরিকতা দেখাতে হবে, আমরা যারা মাস পিপল তাদেরকে এখানে আন্তরিকতা দেখাতে হবে, যারা বিভিন্ন প্রেশার গ্রুপস থাকে তাদের এখানে একটা আন্তরিকতার বিষয় আছে। সেই আন্তরিকতাটা আমরা এনশিওর করবো কীভাবে? সেখানে আমরা বিভিন্ন ওয়েতে আমরা কাজ করতে পারি। সেখানে আপনার প্রথমত আপনি দেখবেন পুলিশ অনেকের শত্রু। কেন শত্রু হয়? দেখবেন যে একটা যখন কমপ্লেইন আসে সেখানে ভিকটিম থাকতে পারে বা অফেন্ডার্স থাকতে পারে। তাহলে যখন পুলিশ একটা স্টেপস নিবে সেখানে কোনো না কোনো পক্ষ কী করবে, মন খারাপ করবে। ঠিক সেমভাবে আমরা পিপলসদেরও একটা অংশ দেখবেন কোনো একটা ক্রাইম করার পরে সে নিজেই পুলিশকে বিভিন্ন কিছু এখানে অফার করার একটা তারা বিষয় নিয়ে আসে, বিভিন্ন ইলিগাল মিনস তারা অ্যাপ্লাই করে। তাহলে ঠিক সেমভাবে একদিকে যেমন আমাদের পুলিশকে ঠিক হতে হবে, সেকেন্ডলি আমাদের জনগণের মধ্যে থেকেও এমন আইডিয়া ডেভেলপমেন্ট করতে হবে যাতে করে আমরা ইলিগাল কোনো মিনস এখানে অ্যাপ্লাই না করতে পারি। এখানে অনেক স্যাররা বলেছেন যে পুলিশ অনেক সময় আমরা দেখি যে রাজ দরবারের ভূমিকা রাখে। আপনি পুলিশের হিস্ট্রি যদি আমরা দেখি, পুলিশকে আসলে তৈরি করাই হয়েছিল যে একটা সময় এখানে যারা ট্যাক্স দিত না, একটা বিভিন্ন মুভমেন্ট দমন করার জন্য কিন্তু পুলিশকে একটা সময় ব্রিটিশ সেখানে নিয়ে আসছিল। তো এই যে মেন্টালিটি, সেই কনসেপশন, সেখান থেকে আসলে আমাদেরকে বের হয়ে চলে আসতে হবে। এটা করার জন্য পুলিশকে একদম লোকাল পর্যায়ে চলে যেতে হবে, যে লোকাল ওরিয়েন্টেড পিপল বা প্রবলেম ওরিয়েন্টেড পিপল এইসব জায়গায় কাজ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম সেসব জায়গায় কাজ করার জন্য এখানে আমাদের অনেকগুলো স্টেপস নিতে হবে। সেই স্টেপসগুলো যেমন এখানে আপনি দেখতেছেন বিভিন্ন ক্রাইম করতেছে, অনেক সারা সাইবার ক্রাইমের কথা বলছে, বাট আজকে সাইবার ক্রাইম ট্যাকেল দেওয়ার জন্য আমাদের কোনো প্রস্তুতি আছে? কোনো প্রস্তুতি নাই। আপনি দেখবেন আমাদের টেকনোলজি ডেভেলপমেন্ট হওয়ার জন্য, অ্যাডভান্সমেন্ট হওয়ার কারণে ক্রাইমের নেচার বা ক্রাইমের যেই একটা বৈশিষ্ট্য সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাটাতে পুলিশের যে সংস্কার, সেটি আসলে ভীষণ জরুরি এই মুহূর্তে। পুলিশ শুধুমাত্র আমরা যেটা করি যে শুধুমাত্র আমরা পোশাকের সংস্কার করি, সো আসলে এখান থেকে বেরোয় এসে পুলিশকে একদম ডিপ লেভেল থেকে সংস্কার করতে হবে। সেটা কীরকম? যেমন এখানে আমরা ট্রেনিংয়ে চেঞ্জ আনতে পারি। যেমন একজন পুলিশ যখন কি করে, তাকে যখন নিয়োগ দেওয়া হয় শুধু প্রথমত তাকে একটা ট্রেনিং দেওয়া হয়, এরপরে যে অনেকগুলো স্টেপস থাকে সেখানে কিন্তু আমরা কখনো ধাপে ধাপে কখনো ট্রেনিং আমরা দেখি না, যে বিভিন্ন ক্রাইম বেসড যে ট্রেনিং দিতে হয়। মাহবুব কামাল নূর খান, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 পাতিমিতিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন। ডিবিসির সঙ্গেই থাকুন।